করে দেব। বাবা, বাবা, কি হলো বাবা? তুমি এমন চিৎকার করলে কেন বাবা? কি বাড়ির দুয়ারে এসব কি? ও মা গো, কাকের কাটা মাথা, মাছ, এসব কি পড়ে আছে? না, যেও না, ওসব স্পর্শ করো না বৌমা, ওগুলো অভিশপ্ত। অভিশপ্ত? কি বলছো কি বাবা? আর তোমার কি হয়েছে? আরে কোথায় কষ্ট হচ্ছে তুমি বলো আমাকে। তোমাকে তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, চলো। হাসপাতাল? ডাক্তার কেউ কিছু করতে পারবে না রে খোকা, ও কাউকে ছাড়বে না, আমার বংশ শেষ করে দেবে। ও উন্মাদ হয়ে গেছে খোকা। তার মানে এসব কি বলছো বাবা? তুমি কার কথা বলছো? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। ওগো কিছু করো বাবা, বাবা। বাবা, তোমার কিছু হবে না। লালু, ডাক্তার নিয়ে এসো তাড়াতাড়ি। লালু। খোকা, খোকা, ও আমাদের ছাড়বে না, ও প্রতিশোধ নিচ্ছে। পালা, পালিয়ে যা খোকা, বাঁচতে চাস তো পালিয়ে যা। বাবা, 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 এ কি হলো তোমার? কি হলো তোমার বাবা? এসব কি হয়ে গেল? কি হয়ে গেল? ঠিক তখনই আকাশ পাতাল কাঁপিয়ে দূর জঙ্গল থেকে ভেসে এলো হে ভগবান, এ কি হয়ে গেল? কালকে সন্ধ্যাবেলাতেই তো লালমোহন বাবুকে দেখলাম, আর আজকে ভোরের মধ্যে এই অবস্থা। আরে বাড়ির সামনে দেখেছো কিসব পড়ে রয়েছে? কেউ নিশ্চয়ই কালা জাদু করেছে, বুঝলে? ছি 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 ছি, হে ভগবান, কি সব যে হচ্ছে! এইসব এইসব কি করে হলো অবিনাশ? জানি না, আমি কিচ্ছু জানি না কাকা বাবু। ভোরবেলা ঘুম ভেঙে বাবার চিৎকার ছুটে ছুটে এসে দেখি বাবা কেমন করছেন। কিছুক্ষণের মধ্যেই রক্ত বমি হয়ে বাবা। আর সারা উঠোন জুড়ে এসব কি ছড়িয়ে রয়েছে কাকা বাবু। আমি যেতে গেলে বাবা বারণ করলেন, আর তারপরে অবিনাশ, অবিনাশ, শান্ত হও, শান্ত হও বৌমা। এই সময় নিজেকে শক্ত রাখতে হবে, সামনে যে বড় বিপদ দাঁড়িয়ে রয়েছে। সামনে বড় বিপদ মানে কি বলছেন কাকা বাবু? সব বলবো, কিন্তু তার আগে এখনকার কর্তব্য সেরে নাও। লালমোহনের দাহ সৎকার সম্পন্ন করো। আর বৌমা, তুমি এখনই জল দিয়ে এইসব পরিষ্কার করো। খবরদার, কেউ কিচ্ছু স্পর্শ করবে না। আর সবশেষে গঙ্গা জল ছিটিয়ে দেবে। কাকা বাবু, আর চুপ করে থাকবেন না। বাবার চিতার আগুন এখনো ঠান্ডা হয়নি। আমি যেন অতল সাগরে পড়ে রয়েছি। আমি কিছু বুঝতে পারছি না, এমন কি হলো যে সুস্থ একটা মানুষ হঠাৎ করে কিভাবে রক্তবমি হয়ে মারা গেল? মারা যায়নি অবিনাশ, এটা পরিকল্পনা করে করা হয়েছে। তোমাদের বাইরে যে নকশা করা হয়েছিল তার অর্থ কি জানো তোমরা? না, জানি না, আপনি বলুন না কাকা বাবু। ওই নকশার অর্থ হলো মৃত্যু। অতি নিম্ন পিশাচতন্ত্রের নিদর্শন ওই পদ্ধতি। কোনো শত্রুকে হত্যা করতে চাইলে তার বাড়ির দুয়ারে ওই মারণ পদ্ধতি অবলম্বন করা হয়। ওই শোল মাছ, খুলি, এই সব ওই মারণ পদ্ধতির এক একটা অনুঘটক। কি বলছেন কাকা বাবু? হ্যাঁ, কি বলছেন? কি কেউ ইচ্ছাকৃতভাবে বাড়ির বাইরে ওটা করে গেছিল? হ্যাঁ, একেবারেই তাই। যেই ওই নকশায় পা দেবে সে কিছুক্ষণের মধ্যেই রক্তবমি হয়ে মারা যাবে। এটাই নিয়ম। তোমাদের সকলের জীবন সংকটে অবিনাশ। এসব এসব কি বলছেন কাকা বাবু? কি এমন করছে?
আমরা যে কারোর সঙ্গে কোনো শত্রুতা করিনি, তাহলে তাহলে কে এমন করছে? কি হলো কাকা বাবু, আপনি চুপ করে আছেন কেন? কি গো, তুমিও চুপ করে আছো? কি হয়েছে আমাকে বলবে? কে এমন শত্রুতা করছে আমাদের সাথে? এই এই এই- এই নকশা কে করেছে বলো না? আমি আমি জানি 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 কে করেছে। আমার জন্য, এসব আমার জন্য হয়েছে রানু। আমি সবকিছুর জন্য দায়ী, শুধু আমি। মানে কিসের জন্য দায়ী তুমি? দয়া করে আমাকে একটু খুলে বলবে? এই ঘটনার শিকড় ছড়িয়ে রয়েছে আজ থেকে 15 বছর আগে। তখন আমার বাবা ছিল একজন সামান্য চাষি। কখনো একবেলা খেয়ে, আবার কখনো কখনো উপোস করে আমাদের দিন গুজরান হতো। সেই সময়ে আমাদের জীবনে ভগবানের দূতের মতো আবির্ভাব হয় রঘুবীর কাকার। রঘুবীর কাকা ছিলেন বাবার ছোটবেলার বন্ধু, কিন্তু দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করে একদিন বাবার সাথে রঘুবীর কাকার আবার দেখা হয়, আর তারপরেই আমাদের ভাগ্য ঘুরতে শুরু করে। বাহ, এটা তোর ছেলে? এই যে, কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? আমার নাম অবিনাশ কাকাবাবু। আমি ক্লাস 3 অবধি পড়েছি, কিন্তু তারপরেই আর পড়াশোনা, দুবেলা দুমুঠো খাবার জোগান দিতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি রে রঘু। সেখানে পড়ালেখা তো বিলাসিতা রে। এসব কি বলছিস মোহন? তোদের অবস্থা এত খারাপ আর আমি জানতেও পারিনি। ছি 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 ছি, অভাবে তোর ছেলেটা পড়ালেখা ছেড়ে দিয়েছে। ইস, কি করব বল রঘু, সবই কপাল রে। শোন, এই কপাল বলে কিছু হয় না মোহন, ভাগ্য নিজেকে গড়তে হয়। শোন, এবার থেকে তোরা এই কুঁড়ে ঘরে থাকবি না। তুই, বৌদি আর অবিনাশ আমার সাথে আমাদের গ্রামে চল। মানে ওখানে গিয়ে আমরা কি কি করব রঘু? কাজ করবি আবার কি? ঈশ্বরের কৃপায় আমার জমি জমা কারবার ভালোই রয়েছে। তুই আমার সাথে কাজ করবি, আর অবিনাশ আবার পড়ালেখা শুরু করবে। রঘু, রঘু তুই আমার জন্য, আমি যে কি বলে তোকে ধন্যবাদ দেব জানি না। রঘু, রঘু। মোহন, এবারে কিন্তু সেই ছোটবেলার মতো মারামারি শুরু করব বলে দিলাম। বৌদি, আপনি আর দেরি করবেন না, গোছগাছ করে নিন। আর এই যে অবিনাশ, তুমি আর আমার মেয়ে মায়া একসাথে স্কুলে যাবে, কেমন? এরপরে আমাদের জীবনের মোড় অন্যদিকে ঘুরে গেল। রঘুবীর কাকার সাথে আমরা তার বাড়িতে গিয়ে উঠলাম। বাবা কাকার জমি জমা দেখতো, আর আমি আবার স্কুলে ভর্তি হলাম। আর তখনই আমার সঙ্গে মায়ার বন্ধুত্ব হলো। রঘুবীর কাকার মেয়ে মায়া। মায়ার মা ছিল না বলে ও যেন ধীরে ধীরে আমার মায়ের ন্যাওটা হয়ে উঠল। আমি আর মায়া একসাথেই বড় হয়ে উঠতে লাগলাম। একদিন বাবা বসেছিল, আমি আর মায়া খেলা করছিলাম। অবিনাশ, তুমি আগে আমার পুতুলের চুল বেঁধে দাও, তারপরে আমি তোমার কথা শুনবো, ব্যাস। না না, আমি এসব পারবো না, আমি চললাম খেলতে। কি, তুমি আমার সাথে না খেলে অন্য বন্ধুদের সাথে খেলতে যাচ্ছ? দাঁড়াও, তোমার হচ্ছে। আরে বাবা, আমার এসব মেয়েলি খেলা ভাল লাগে না, বললাম তো। কিরে মোহন, এখানে বসে বসে কি এত ভাবছিস কি? এটাই ভাবছি, তোর মেয়ে আর আমার ছেলে কেমন বন্ধু হয়ে গেছে দেখেছিস? দেখ একবার। হ্যাঁ রে, আমার মেয়েটা এখন আর আগের মতো মন খারাপ করে থাকে না। নইলে ওর মা চলে যাওয়ার পর থেকে মেয়েটা আমার বড্ড মন মরা হয়ে থাকতো। এখন মেয়েটার মুখের হাসি দেখে আমার যে কি শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। সত্যি রে, মায়াটা বড্ড সরল আর ভালো মেয়ে। দেখতে দেখতে কেমন বড় হয়ে যাচ্ছে বল, তাই না? সেটাই তো চিন্তা রে মোহন। বড় হলে মেয়েটার আবার বিয়ে দিতে হবে। কি জানি এই মেয়েকে ছাড়া আমি কি করে বাঁচবো। এই সমস্যার একটা সমাধান কিন্তু আমার কাছে আছে। তার মানে? তার মানে, হ্যাঁ, চল আমাদের এই বন্ধুত্বের সম্পর্ককে আমরা চিরকালের সম্পর্কে বদলে দিই। তাহলে তোরও মেয়েকে ছেড়ে থাকতে হবে না, আর তার সাথে সাথে জামাইও পেয়ে যাবি। শোন না, মায়াকে আমায় দিবি? হ্যাঁ, বল না। মোহন, তুই তুই সত্যি বলছিস? আমার মেয়েকে তুই অবিনাশের জন্য নিবি? হ্যাঁ রে রঘু, মায়ার মতো মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেলে আমার অবিনাশ জীবনে অনেক উন্নতি করবে। তুই তুই কিন্তু না করিস না, হ্যাঁ, তুই না করিস না।
আরে না কেন করব? এ তো আমার খুশির খবর রে। আজকে থেকে আমার মায়া তোর, আর তোর অবিনাশ আমার ছেলে হলো। কিন্তু ভবিষ্যতে এই জমি আর আমার সম্পত্তি সব অবিনাশের হবে। বাবা সেদিন আমার আর মায়ার সম্বন্ধ ঠিক করেছিল, কিন্তু এর পিছনে বাবার যে এক অভিসন্ধি ছিল সেটা আমি পরে বুঝেছিলাম। আমি আর মায়া তখন শৈশব পেরিয়ে যৌবনে পা দিয়েছি। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। স্কুলের মাস্টারমশাইরা বললেন আমাকে শহরে পড়তে পাঠাতে, কিন্তু বাবার তো সেই সামর্থ্য নেই। তখন রঘুবীর কাকা এগিয়ে এলেন, বললেন, আরে তুই কি পাগল হলি মোহন? এই পয়সার অভাবে ছেলের অমন উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করবি? কি যে বলিস! তো কি করব রঘু? হ্যাঁ, কি করব? মাস্টার মশাইরা বলছেন ওকে শহরে পড়াতে, কিন্তু আমি এত টাকা জোগাড় করব কি করে বলতো? মোহন, এই সবই তো অবিনাশে। এই জমি সম্পত্তি সব তো কিছুদিন পর ওরই হবে নাকি? আমি জমি বিক্রি করে টাকা দেব, অবিনাশ শহরে পড়তে যাবে, ও উন্নতি করবে, বড় ডাক্তার হবে। আরে এই তো চাই। অবিনাশ অবিনাশ শহরে চলে যাবে? ওর সাথে আবার কবে দেখা হবে? মায়া, তুমি কিছু বলবে? তুমি তুমি শহরে চলে যাচ্ছ? তোমাকে কি বললো? হ্যাঁ, স্কুলের মাস্টাররা বলেছেন বটে, কিন্তু আমার বাবার সেই সামর্থ্য নেই মায়া, তাই শহরে গিয়ে আমার পড়া সম্ভব নয়। কেন? বাবা তো বলেছে তোমাকে জমি বিক্রি করে শহরে পড়তে পাঠাবেন। আমি এক্ষুনি শুনে এলাম। তুমি তুমি সত্যি বলছো মায়া? আমি শহরে পড়তে যাব? হ্যাঁ, তুমি সত্যি বলছো? কাকাবাবু আমার যাওয়ার ব্যবস্থা করবেন, আমার স্বপ্ন পূরণ হবে, আমি বড় ডাক্তার হব মায়া। আর শহরে গিয়ে আমাকে ভুলে যাবে, তাই তো? হে কি মায়া, তুমি তুমি কাঁদছো কেন? তোমায় কি আমি ভুলতে পারি বলো তো? তুমি আমার সব থেকে ভালো বন্ধু যে। মিথ্যে কথা। আমি জানি ওখানে তোমার অনেক নতুন নতুন বন্ধু হবে, আর তোমার আমার কথা মনে পড়বে না। ধুর বোকামে, তোমার জায়গা আমার জীবনে কেউ নিতে পারবে না মায়া, কেউ না। তুমি আমার সেই সময়ের বন্ধু যখন কেউ আমার সাথে ছিল না। সত্যি? কিন্তু আমার তোমাকে খুব মনে পড়বে, খুব। আমারও তোমাকে খুব মনে পড়বে মায়া, আর যখনই মনে পড়বে আমায় চিঠি লিখবে, কেমন? এরপরই আমি ডাক্তারি পড়তে শহরে চলে যাই। প্রথম মায়া চিঠি লিখলে খুব খুশি হতাম, তার উত্তরও দিতাম, কিন্তু কিন্তু ধীরে ধীরে সবটা বিরক্তিকর মনে হতে লাগলো। তখন আমার জীবনে সবকিছু অন্যরকম। ছুটিতে বাড়ি গেলেও মায়ের সাথে দেখা করতাম না। শহরের মেয়েদের দেখে মায়াকে যেন বড্ড গেঁয়ো আর অশিক্ষিত মনে হতো। এদিকে আমিও যখন মায়াকে ভুলতে বসেছি, ওদিকে বাবাও তখন অন্য অভিসন্ধি করছে। তিনি ততদিনে বিয়ের নামে রঘুবীর কাকার প্রায় সব সম্পত্তি হস্তগত করে নিয়েছে। একদিন রঘুবীর কাকা বাবাকে বলল, হ্যাঁ রে মোহন, দেখতে দেখতে তো অনেকটা বছর কেটে গেল, অবিনাশের ডাক্তারি পড়াও প্রায় শেষ। এবার একটা শুভ দিন দেখে আমাদের ওদের এই 4 হাত এক করে দেওয়া উচিত, বুঝলি? হ্যাঁ, আমিও তো তাই চাই রঘু, কিন্তু অবিনাশ অবিনাশ যে বেঁকে বসেছে রে। বুঝতেই তো পারছি, সে এখন শহরে থাকে, হবু ডাক্তার হয়েছে। এখন কি আর মায়ার মতো গেঁয়ো মেয়েকে ওর মনে ধরবে বল? মানে কিছু মনে করিস না, মায়া তো তেমন শিক্ষিত নয়। হে তুই কি বলছিস মোহন? আমরা এত বছর ধরে ওদের বিয়ে ঠিক করে রেখেছি। আমার মেয়েটা এত বছর ধরে অবিনাশকে মনে মনে স্বামী হিসেবে ভালোবেসেছে, কত স্বপ্ন বুনেছে, আর এখন তুই! আরে আরে আমাকে আমাকে ভুল বুঝিস না রঘু, শান্ত হ। দেখ রঘু, আমিও তো এটাই চেয়েছিলাম, কিন্তু এখনকার ছেলেদের তো জানিসই তুই। তুই ভাবিস না, আমি বরং অবিনাশকে বলে দেব ওর ওখানে যেন মায়ার জন্য একটা ভালো ছেলে দেখে রাখে, ঠিক আছে? থাক মোহন, থাক। তোর মনের ভাব আমি বুঝেছি। একেই হয়তো বন্ধুত্ব বলে। আমার বন্ধুত্বের খুব ভালো মূল্য দিলি তুই মোহন, খুব ভালো মূল্য দিলি। আহা, তুই এরম ভাবে বলছিস কেন রঘু? কি আশ্চর্য, তোদের সাহায্য নিয়েছি বলে কি তোদের কাছে দাসখত লিখিয়েছি নাকি রে আমরা? হ্যাঁ, নেহাত তুই দুঃসময় উপকার করেছিলি, নইলে মায়া কোন দিক থেকে আমার অবিনাশের যোগ্য বলতো? না আছে রূপ আর না আছে গুণ, যত সব। মোহন, খবরদার! আমার মেয়ে আমার গর্ব, ওকে নিয়ে আমি একটা কথাও শুনবো না।
চোর, বেঈমান! আমার সব সম্পত্তি আমি তোদের নামে করেছি, আর এখন তুই? হ্যাঁ হ্যাঁ, এখন আমি বলছি আমার ছেলের বিয়ে আমি মায়ের সাথে দেব না। আর এটাই আমার শেষ কথা। আমি অনেক ভালো পাত্রী পেয়েছি, সুন্দরী, উচ্চবিত্ত, আর সবচাইতে বড় কথা, মোটা টাকা পণ দেবে ওরা। তাই ওখানেই আমি আমার ছেলের বিয়ে দেব। সেদিন রঘু কাকা স্তব্ধ হয়ে গেছিল। সত্যি লোভ আর স্বার্থে আমরা এতটা অন্ধ হয়ে গেছিলাম যে কিছু দেখতে পাচ্ছিলাম না। মায়া সবটা জেনে পাথর হয়ে গেছিল। আর যেদিন আমার সাথে তোমার বিয়ে হয়, সেদিন সেদিন দুঃখে, কষ্টে, অপমানে মায়া গ্রামের লোকের অপমান, লাঞ্ছনার সহ্য করতে পারছিল না মেয়েটা। ফের দুদিন পরে আমরা খবর পাই তুমি তখন বাপের বাড়িতে। আমার এখনো মনে আছে সেদিনটা। রঘু কাকা এসেছিল এখানে, আর সেই দৃষ্টি আমি কোনোদিন ভুলবো না। কাকা আঙুল তুলে বলেছিল, আমার মেয়ে করেছে, শুধু তোদের জন্য করেছে আমার মেয়ে। আমি তোদের ছাড়বো না। তোদের বংশ নির্বংশ করে তবে আমি শান্তি পাবো। এবার তোরা বুঝবি, এবার তোরা বুঝবি নিজের লোক হারালে কেমন লাগে। ছি 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 ছি, আমার ঘেন্না লাগছে তোমাদের এখানে আর এক মুহূর্ত থাকতে। ছি, তোমরা এত নীচ, এত স্বার্থপর তোমরা। ছি। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন কাকা বাবু। অন্যায় হয়ে গেছে আমাদের। আমরা লোভের বশে অন্যায় করেছি, কিন্তু কিন্তু এবারে কি করব বলুন, দয়া করে আমাদের রক্ষা করুন। উপায় একটাই অবিনাশ, এখান থেকে পালিয়ে যাও। রঘুবীর তোমাদের ছাড়বে না, ও তোমাদের নির্বংশ করে দেবে। ভালো চাও তো পালিয়ে যাও। কিন্তু কাকাবাবু, আপনি কি করে জানলেন ওনার সম্পর্কে? আর উনি এইসব কিভাবে জানলেন? কারণ আমি আর রঘুবীর একই গুরুর শিষ্য ছিলাম। কি কি বলছেন কি আপনি? হ্যাঁ অবিনাশ, সে প্রায় বছর 5 আগের কথা। তখন আমি এক সাধিকা মায়ের সান্নিধ্যে সাধনা করি। একদিন এক খ্যাপাটে গোছের একজন সাধিকা মায়ের কাছে এসে উপস্থিত হলো। সাধিকা মা ছিলেন দয়ার প্রতিমূর্তি। তিনি তাকে আশ্রয় দিলেন। পরে জেনেছিলাম ওর নাম রঘুবীর। রঘুবীর দিন রাত সাধিকা মায়ের সেবা করত। তিনি যা আদেশ দিতেন অক্ষরে অক্ষরে পালন করত। এইভাবে কেটে গেল 3টে বছর। রঘুবীরের সেবা আর সমর্পণে খুশি হয়ে একদিন সাধিকা মা তাকে বললেন, আরে রঘু, তোর সেবা আর সমর্পণ দেখে আমি খুবই প্রসন্ন হয়েছি। তুই বিনা স্বার্থে যেইভাবে আমার কাছে রয়েছিস, তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি। বল বল, তোর কি চাই? আমার যে কিছু চাওয়ার নেই মা। কার জন্য চাইবো? আমার যে কেউ নেই। তাতে কি হয়েছে? নিজের জন্য কিছু চাইতে পারিস, বল না। আমাকে আমাকে এমন বিদ্যা শেখাতে পারবেন মা, যা দিয়ে একটা বংশকে নির্বংশ করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়? এ কি বলছিস রঘু? এই 3 বছরে তোকে যে একটা পিঁপড়ে পর্যন্ত মারতে দেখিনি, আর সেই তুই? না 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 না, এটা আমি তোকে শেখাতে পারবো না। তাহলে আমার কিছু চাওয়ার নেই মা, কারণ আমার জীবনের একটাই উদ্দেশ্য, একটাই, ওর বংশকে নির্বংশ করা, শেষ করে দেওয়া। সেই দিন মা রঘুকে নিরস্ত করেছিলেন ঠিকই, কিন্তু পরে তাকে সেই বিদ্যা শেখাতে বাধ্য হয়েছিলেন। আর আমি সেদিন জঙ্গলের দিক থেকে ওই বিভৎস হাসির শব্দ শুনেই বুঝেছিলাম এই কাজ রঘুবীরের। সে ছাড়বে না, কাউকে ছাড়বে না। দয়া করুন, দয়া করুন, আপনি আমাদের বাঁচান কাকাবাবু, আমাদের বাঁচান। সে সম্ভব নয় অবিনাশ, ওই বিদ্যা আমার জানা নেই। তাছাড়া আমি তোমাদের সাহায্য করলে হয়তো সে আমার বাড়ির বাইরেই। না না, পালাও পালাও, বাঁচতে চাও তো পালাও তোমরা। এরপর কেটে গেছে প্রায় 12 বছর। অবিনাশ রানুকে নিয়ে সেই গ্রাম ছেড়ে আজ হিমুলপুরে বাস করে। দিন পেরিয়েছে, আর অবিনাশের বয়সও বেড়েছে। তাদের এক কন্যা সন্তানও হয়েছে। স্ত্রী সন্তান নিয়ে সুখেই জীবন কাটছিল অবিনাশের, কিন্তু সে জানতো না তার আড়ালে একজন আজও প্রতিশোধের জ্বালায় জ্বলছে।
সেদিন অবিনাশ ভোরবেলা দরজা খুলতেই চমকে উঠল। সে দেখল তার ঘরের দুয়ারে সেই অদ্ভুত নকশা। এক লহমায় অবিনাশের মনে পড়ে গেল 12 বছর আগের ঘটনা। রানু, রানু, ওগো ও কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? একে এই যে সেই নকশা, না 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 না, এ হতে পারে না। যার জন্য আমরা এইভাবে পালিয়ে এসেছিলাম সেই মৃত্যু আমাদের ধাওয়া করছিল। ওগো পালাও, পালাও, মেয়েকে নিয়ে পালাও রানু। ও আমাদের সকলকে মারবে, ছাড়বে না কাউকে। কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না। ওগো ওগো চোখ খোলো, ওগো আমাদের ছেড়ে যেও না, চোখ খোলো, চোখ খোলো। পালাও রানু। না! শেষ, আর একটা শেষ। মায়া, মায়ারে তোর প্রতিশোধ আমি নিয়েছি। আর কেবল একজন, ওরা আমার মেয়েকে মেরেছিল, আর এবার ওর মেয়ের পালা। ওম নমঃ বিনিহিং ক্রুর ফট স্বাহা। ওম নমঃ ইরি ইরি ক্রুনাং ফট স্বাহা। এবার শেষ কাটা, ওর মৃত্যু, তারপরই আমার প্রতিশোধ পূরণ হবে। এই তুমি ওই বাড়িতে কি করছিলে? এই অন্ধকারের মধ্যে চুরি করতে এসেছিলে নাকি? আমি কি করছি তোকে বলবো কেন? পালা। এই বলবে না কেন গো? আমার বন্ধু মায়ার বাড়িতে তুমি কি করছিলে সেটা বলতেই হবে। কি কি বললি তুই? কি নামটা বললি? কেন? মায়া? মায়া আর আমি তো একই স্কুলে একই ক্লাসে পড়ি। জানো সেই দিন কি হয়েছে? মায়া? তবে কি আমার মায়া ওদের ঘরে জন্ম নিয়েছে? মায়া মা, আর আমি ওকে হত্যা করার সব ব্যবস্থা করে দিয়েছি। এত নৃশংস কবে হলাম আমি? আমি তো এরকম ছিলাম না। মোহনলালকে মারলাম, ওর ছেলের রক্তে হাত রাঙালাম, আর এখন না না না, আর না, আর না, আমি কিছুতেই মায়াকে মরতে দেব না, কিছুতেই না। প্রতিশোধ স্পৃহা আমায় উন্মত্ত করে দিয়েছিল। না, আর না, আর এসব হবে না মায়া, তোকে আমি কিচ্ছু হতে দেব না। কিচ্ছু না। পরদিন সকালে রানু অভ্যাস মতো ঘর থেকে বেরোতেই বাইরের দৃশ্য দেখে আঁতকে উঠল। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। সে বিস্ফারিত চোখে দেখল তার ঘরের দুয়ারে পড়ে রয়েছে একটা মৃত লোক। তার মানে এই সেই ব্যক্তি, রঘুবীর কাকা। কে? এসব কি মা? আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে মা। আর কোনো ভয় নেই সোনা, সব ভয় কেটে গেছে।